প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন সুস্বাস্থ্য এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সব সময় স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো নাক কান ও গলার বিভিন্ন সমস্যা নিয়ে। নাক কান ও গলা আমাদের শরীরের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু নানা অবহেলার কারণে দেখা যায় নানা ধরনের সমস্যা। এই ধরনের সমস্যার সমাধান নিয়ে আজ আলোচনা করবার জন্য অনুষ্ঠানে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ রয়েছেন ডক্টর এস এম ফাইসাল বারী, সহকারী অধ্যাপক, নাক কান ও গলা বিভাগ, কুর্মিটোলা মাল্টি কেয়ার স্পেশালাইজড হাসপাতাল। তো চলুন দর্শক, আমরা আমাদের মূল আয়োজনে চলে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ধন্যবাদ গ্রিন টিভিকে তাদের নিয়মিত স্বাস্থ্য প্রোগ্রাম সুস্বাস্থ্যতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, প্রথমে একটু আপনার কাছে জানতে চাই, এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, কখনো দেখা যায় বৃষ্টি, কখনো দেখা যায় খুব গরম বা কখনো একটু ঠান্ডা। সো এই ঋতু পরিবর্তনের কারণে বা এই ওয়েদার চেঞ্জের কারণে আসলে হঠাৎ করে দেখা যায় ঠান্ডা লেগে যাচ্ছে বা কাশি শুরু হচ্ছে। তো এটার কারণটা আসলে কি, বা এক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে এখন একটা বার্নিং প্রশ্ন, যে সবাই আসলে আমাদের কাছে আসে যে এখন সিজনাল চেঞ্জ বা সিজনাল ভ্যারিয়েশন, যে হঠাৎ ঠান্ডা থেকে গরম, আবার গরম থেকে ঠান্ডা, মাঝখানে কিছুদিন বৃষ্টি হলো, এখন আবার অত্যধিক গরম পড়েছে। তো এই কারণে যে আমাদের শরীরে যে বিভিন্ন ওয়েদার সিজনাল চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের কারণে সবাই রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম সিজনাল অ্যালার্জি বা সিজনাল জ্বর, ফ্লু এইসবে আক্রান্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে একটা কথাই বলি যে আমাদের দেশটা যেহেতু একটা হট অ্যান্ড হিউমেড কান্ট্রি, হ্যাঁ, তো হট অ্যান্ড হিউমেড কান্ট্রির কারণে দেখা যায় যে এখানে যেমন বৃষ্টিরও প্রকোপ আছে, আবার গরমেরও প্রকোপ আছে। বিশেষ করে আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে এই জিনিসটা খুবই কমন। তো এই জন্য আমাদের দেখা যায় বডির যে আমাদের ইমিউনিটি সিস্টেম বা সার্ভাইভাল বলা হয়, এই ইমিউনিটি সিস্টেমটা এক এক সময় এক এক রকমভাবে হচ্ছে এই সিজনাল চেঞ্জটাকে কোপ করতে পারে না, মানে সে ঠিক মতন সহজভাবে মানিয়ে নিতে পারে না। তো মানিয়ে নিতে না পারার কারণেই দেখা যায় যে মানুষের রোগাক্রান্ত হচ্ছে। তো যেটা হয় যে দেখা গেল যে হঠাৎ করে বৃষ্টি হলো, তখন টেম্পারেচার ফল করলো, সেই সময় হঠাৎ করে দেখা গেলো যে আমরা নর্মালি কী করি, গরমের সময় এসি ছেড়ে দিই বা ফ্যান ছেড়ে দিই। তো আমি রাতের বেলা ফ্যান ছেড়ে বা এসি ছেড়ে ঘুমালাম, কিন্তু হঠাৎ করে দেখা গেলো যে রাতে ঝড়ের কারণে বা বৃষ্টির কারণে টেম্পারেচার ফল করলো, কিন্তু আমার এসি বন্ধ করতে মনে নাই বা ফ্যান বন্ধ করতে মনে নাই। তো দেখা যায় হঠাৎ করে আমার ঠান্ডা লেগে গেল। আবার আমি দেখা গেলো যে বৃষ্টি হচ্ছে, আমি রাতেরবেলা ঘুমালাম, এসি ছাড়লাম না বা ফ্যান ছাড়লাম না, কিন্তু গরমের কারণে আমি অতিরিক্ত পরিমাণে ঘেমে গেলাম। তো এই দুইটাতেই আমাদের শরীর কিন্তু অ্যাডজাস্ট করতে পারছে না, এবং আমাদের ইমিউনিটি ফল ডাউন করতেছে। ফল ডাউন করে থাকার কারণে আমাদের বডি যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এই যে আমাদের ওয়েদারের মধ্যে প্রচুর পরিমাণে ধূলি কণা, বালু এবং জীবাণু এগুলো ভেসে বেড়াচ্ছে। এগুলো আমাদের ইজিলি অ্যাটাক করতেছে, আমাদের নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে আমাদের বডিতে ঢুকে যাচ্ছে। এবং ঢুকে যাওয়ার কারণে যেটা হচ্ছে, আমাদের শরীরের বিভিন্ন যে অর্গানগুলো, এগুলো ইজিলি কম্প্রোমাইজে চলে আসতেছে, এবং আমরা ইজিলি সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা, বিভিন্ন রোগে, সিজনাল রোগে আমরা আক্রান্ত হচ্ছি। অনেকগুলো কারণ আসলে আপনি খুব চমৎকার করে বললেন। একটু জানতে চাই যে এই ঠান্ডা, সর্দি, কাশি লাগার পরে দেখা যায় যে আমরা অনেক সময় অবহেলা করি বা আমরা কোনো চিকিৎসকের পরামর্শ নেই না। নিজেরাই আমরা দেখা যায় একটু মেডিসিন খাই বা ডোজ কমপ্লিট করি না। পরবর্তীতে সেটা আবার ফিরে আসে। তো এই ক্ষেত্রে আসলে এটা কতটুকু ঝুঁকিপূর্ণ বলে আপনার মনে হয়? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, আসলে আমাদের দেশের একটা টেন্ডেন্সি যে কোনো একটা সামান্য জ্বর, সর্দি, কাশি হলেই আমরা ডাক্তারের পরামর্শ আগে নিতে যাই না। মনে করি যে এটা একটা খরচের ব্যাপার বা এটা একটা হ্যাসেলের ব্যাপার, কিন্তু আসলে বিষয়টা ঠিক না। আপনার আপনি সর্দি, কাশি, জ্বর হলে আপনি যেটা করতেছেন, প্রথমেই নিকটস্থ ফার্মেসির দোকানে যেয়ে ফার্মেসি থেকে জ্বরের ওষুধ বা কাশির ওষুধ বা যে কোনো ঠান্ডার ওষুধ আপনি কিনে খাওয়া শুরু করলেন। তো এটাতে যেটা হয় যে একটা সময় যখন আপনি ক্রমাগত এই জিনিসটা করতে থাকবেন, একটা সময় এই ওষুধগুলো রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যাবে। হয়তো দেখা গেল যে যেই ঠান্ডার ওষুধটা বা যেই জ্বরের ওষুধটা বা যেই অ্যান্টিবায়োটিকটা আপনার ইজিলি আপনার শরীর রিসিভ করতে পারতো, আপনি ক্রমাগত নেওয়ার কারণে সেটা আপনার বডির জন্য রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সেটা আর কাজ করছে না। তখন দেখা যাচ্ছে যে আপনার আরও হাই পাওয়ারের বা হাই
স্ট্যান্ডার্ডের হচ্ছে অ্যান্টিবায়োটিক বা হাই ডোজের অ্যান্টিবায়োটিক আপনি নিতে হচ্ছে, যেটা আলটিমেটলি আমাদের শরীরের বিভিন্ন অর্গানের জন্য অনেক খারাপ। তো এটা মোটেও উচিত না। আপনি জ্বর, সর্দি, কাশি বা ঠান্ডা যেটাতেই আপনি হচ্ছে আক্রান্ত হন না কেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার নিকটস্থ হাসপাতালে যে যেই বিষয়ে আপনি আক্রান্ত হচ্ছেন সেই বিষয়ের একজন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন, এবং উনি আপনাকে যে পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী আপনি পরবর্তী চিকিৎসা ব্যবস্থা কন্টিনিউ করবেন। সেটা হচ্ছে আপনার জন্য ভালো। কোনো চিকিৎসকই চায় না যে তার রোগী রোগাক্রান্ত থাকুক বা রোগীর হচ্ছে শারীরিক বা আর্থিকভাবে সে সমস্যার সম্মুখীন হয়। এটা কোনো ডক্টরই চায় না। সব ডক্টরই চায় যে তার রোগী সুস্থ থাকুক এবং সে সুন্দরভাবে তার লাইফ লিড করুক। কারণ অনেক সময় ড্রাগের কারণেও তো প্রবলেম হতে পারে। ড্রাগের কারণে অনেক নানা রকম মানে মারাত্মক ড্রাগের কারণে প্রবলেম হয়, যেটাকে আমরা ড্রাগ হাইপার সেন্সিটিভিটি বলি। সেটাতেও অনেক মারাত্মক রোগ হয়। সো নাক কান গলার ক্ষেত্রে ড্রাগ হাইপার সেন্সিটিভিটির ব্যাপারটা একটু জানতে চাই যে কি ধরনের সমস্যা আসলে হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, নাক কান গলার ক্ষেত্রে যেটা হয় যে কমনলি মানুষে যেটা করে যে ফার্মেসির দোকান থেকে জ্বরের কারণে বা সর্দি ঠান্ডার কারণে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে নিল, জ্বরের ওষুধ বা অ্যালার্জির ওষুধের পাশাপাশি একটা অ্যান্টিবায়োটিক নিয়ে নিল। কিন্তু ফার্মেসির দোকানদার কখনোই কিন্তু আপনাকে এটা বলে দিবে না যে সেই অ্যান্টিবায়োটিকটা দিনে কতবার করে খেতে হবে, বা স্পষ্টভাবে বলবে না যে কতবার করে খেতে হবে, বা আলটিমেটলি এটা কতদিন, কোর্সটা আপনার কতদিন খেতে হবে, এটাও কিন্তু কখনো বলবে না। আপনাকে বলবে যে আপনি খান, যতক্ষণ হইতেছে হচ্ছে আপনি জ্বর ভালো না হচ্ছে আপনি খেয়ে যান। তো এখন সে তো আসলে অ্যাকচুয়ালি ডিজিজ কন্ডিশনটা মানে ডিজিজ প্যাথোলজি বলি আমরা, সেটা তো সে বুঝে না। তো সে কারণে যেটা হয় যে রুগী ওইটা না বুঝে সে 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন খেতে থাকে। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এই যে সে একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছে, হ্যাঁ, তো তার তো দেখা যায় যে এগুলো কেনার জন্য তার আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। মানুষের এত পয়সা অনেক সময় থাকে না। তো একটা ডোজ দেখা যায় যে যদি দিনে 2বার করেও খেতে হয়, সেটা যদি 10 দিনের কোর্স থাকে, সে 3 দিন বা 4 দিন নেওয়ার পরে সে দেখা যায় তার পয়সার আর্থিক সমস্যার কারণে সে আর সে ডোজটা কমপ্লিট করতে পারলো না। তা আলটিমেটলি যেটা হলো, হয়তো সাময়িকভাবে তার জ্বরটা কিছুটা কমেছে, কিন্তু তার ডিজিজটা পুরোপুরি কিউর হয় না, এবং পরবর্তী দেখা যায় যে এটা আরও মারাত্মক আকারে হলো অন্য একটা ডিজিজ তৈরি করে, বা সেই ডিজিজটা আরও সিভিয়ার আকারে হইতেছে যে ফিরে আসে। তো এইটাই হয়ে যায় যে ড্রাগের হাইপার সেন্সিটিভিটি, যে আপনি যখন হচ্ছে ড্রাগটা নিচ্ছেন আপনি কত মাত্রায় খেতে হবে বা কতদিন খেতে হবে এটা আপনি বুঝতে পারছেন না। চিকিৎসকের কাছে যাওয়া খুব জরুরি, অবশ্যই জরুরি। এবং আপনি বুঝতে না পারার কারণে আপনি যেটা করতেছেন যে আপনি প্রপার ডোজ শিডিউলটা মেনটেন করতে পারছেন না, সেই ড্রাগটা তখন আর মেডিসিন থাকতেছে না, সেটা তখন হইতেছে পয়জন হয়ে যাচ্ছে আপনার জন্য আলটিমেটলি। হ্যাঁ, তো আমাদের কি হয়, একটা পয়জন যদি আপনি খান সেটা অবশ্যইভাবে হইতেছে সেটা বডিতে তার রিয়াকশন দেখাবে। হ্যাঁ, এবং সেটাই হচ্ছে ড্রাগ রিয়াকশন শুরু হয়ে যায়। এবং ড্রাগ রিয়াকশনের অন্যতম যেটা হচ্ছে ক্ষতিকর কারণ সেটা হচ্ছে মাল্টি অর্গান ফেলিউর। আমাদের শরীরের প্রতিটা যে গুরুত্বপূর্ণ অর্গান, সেটা হচ্ছে চোখ, তারপরে হচ্ছে আমাদের লিভার, হার্ট, কিডনি, এগুলো হচ্ছে মারাত্মকভাবে হচ্ছে আক্রান্ত হয় ড্রাগের কারণে, এবং যে কোনো সময় ফেলিউর হয়ে যেতে পারে। আমরা এমনও অনেক পেশেন্ট পেয়েছি যে ড্রাগের প্রপার শিডিউল মেনটেন করতে না পারার কারণে হচ্ছে কিডনি ফেলিউর হয়ে গিয়েছে, পেশেন্টকে ডায়ালাইসিস দেওয়া হয়েছে, ডায়ালাইসিস দেওয়ার পরেও পেশেন্টের হচ্ছে ভালো হয়নি, আলটিমেটলি পেশেন্ট একটা সময় যে মারা গিয়েছে। খুব আসলে চমৎকারভাবে আপনি উপস্থাপন করলেন ব্যাপারটা। একটু জানতে চাই যে এখন আমরা দেখতে পাই যে আমাদের থাইরয়েডের পেশেন্ট অনেক বেশি দিন বেড়ে যাচ্ছে। তো এই এত পরিমাণে যে থাইরয়েডের পেশেন্ট বেড়ে যাচ্ছে, এটার কারণটা কি বলে আপনার মনে হয়, এবং এক্ষেত্রে আসলে কি ধরনের ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন? খুবই একটা চমৎকার এবং হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা হচ্ছে বিগত 2000 আফটার 2000 মানে মিলেনিয়াম ইয়ার বলা হয়, যে মিলেনিয়াম ইয়ারের পর থেকে আমরা এই জিনিসটা খুব পাচ্ছি যে থাইরয়েড রিলেটেড প্রবলেমগুলো হঠাৎ করে খুব বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখনও এটার হচ্ছে আপনার স্টাডি চলছে, তবে রিসেন্টলি যেটা আর কি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই থাইরয়েড রিলেটেড যে প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে, আমরা আগে থেকে জানতাম যে আয়োডিনের অভাবে, বাংলাদেশ সরকারের আগে টিভিতে প্রচার করতো যে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, গলা ফুলে যায়। সেটা তো আছেই, যে আয়োডিনের সমস্যার কারণে হচ্ছে যে মানুষের আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড সেটা হচ্ছে প্রপার ডেভেলপমেন্ট হ্যাম্পার হওয়ার কারণে সেটা অতিরিক্ত মাত্রায় হচ্ছে বাইরে থেকেই বোঝা যায় যে অনেক ফুলে গিয়েছে, সেটা একটা কারণ। এটাকে আমরা গয়টার বলি মেডিকেল টার্মে। এটা ছাড়াও যে হরমোনাল ডিস্টারবেন্স, যে হরমোন বেড়ে যাওয়া যেটাকে হাইপার থাইরয়েডিজম বলা হয়, বা হরমোন কমে যাওয়া যেটাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়, এই সমস্যাগুলা
অন্যতম কারণ আমরা যে অতিরিক্ত পরিমাণে হচ্ছে এই যে মোবাইলের ব্যবহার বা স্ক্রিনের ব্যবহার এবং আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের জীবনযাত্রা হচ্ছে প্রযুক্তির উন্নয়নের কারণে এত পরিমাণ সহজ হয়ে গিয়েছে যে আমরা কোনো শারীরিক পরিশ্রম করতে চাই না এবং মানে করতে পারিও না। এটার কারণে হয়ে গেছে যে আমাদের বডির যে মেটাবলিজম সিস্টেমটা মারাত্মকভাবে হ্যাম্পার হচ্ছে। আমাদের শরীরে যে হরমোনগুলো, এই হরমোনগুলো প্রপার রিলিজ হচ্ছে না। আমরা গেজেট নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতেছি, কোনো শারীরিক কোনো পরিশ্রম করছি না, যেটা দিয়ে হচ্ছে আমাদের বডির ইমিউনিটি সিস্টেম এবং মেটাবলিজমটা ডেভেলপ করে। হ্যাঁ, তো যেটা হয় যে এই সমস্যাগুলোর কারণে আমাদের হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। কারো ক্ষেত্রে হরমোন ডিস্টারবেন্সের কারণে হরমোন বেড়ে যাচ্ছে, হরমোন কমে যাচ্ছে, হাইপোথাইরয়েডিজম হচ্ছে। কারো ক্ষেত্রে তা যদি প্রপার ডায়েটটা সে মেনটেন না করে, যে আয়োডিনযুক্ত যে খাবারগুলো বলা হয় সেগুলো যদি ঠিকমতো প্রপারলি না খায়, তাহলে তার শরীরে হচ্ছে আয়োডিনের অভাব হচ্ছে এবং আয়োডিনের অভাব হওয়ার কারণে তার গয়টার, যেটাকে গলগণ্ড বলা হয় বা গ্রামের ভাষায় বলে গ্যাগ রোগ, সেটা তৈরি হচ্ছে। তো এই থাইরয়েড রিলেটেড প্রবলেমগুলোর মেইন কারণ হচ্ছে যে আমাদের জীবনযাত্রার যে নর্মাল যেই ইয়াটা আমরা চেঞ্জ করে ফেলেছি, সেডেন্টারি লাইফস্টাইল, হরমোনাল ইমব্যালেন্স, আমাদের যে ডায়েটের নর্মাল যেটা মেনটেন করা দরকার সেই ডায়েটারি ইমব্যালেন্স, এগুলোর কারণেই আলটিমেটলি থাইরয়েড রিলেটেড প্রবলেমগুলো অতীব মাত্রায় দেখা দিয়েছে। খুব আসলে বিস্তারিত আপনি বললেন, অনেক কিছু জানলাম। একটু জানতে চাই আপনার কাছে যে এই যে থাইরয়েডের সমস্যায় যারা পড়ে যান বা যাদের আসলে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের মতো সমস্যা যারা পড়েন, ওটা কি আবার কখনো ঠিক হওয়া পসিবল কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমরা সাধারণত বলি যে হরমোনাল ইমব্যালেন্স যেটা, যে হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম যেটাই হোক, সেটার হলো প্রপার চিকিৎসা আছে। হ্যাঁ, প্রপার চিকিৎসা নিলে রোগী হচ্ছে থাইরয়েডের এই হরমোনাল ইমব্যালেন্সটা অবশ্যই কন্ট্রোল করা সম্ভব। কিন্তু এখানে ডিপেন্ড করে যে পেশেন্টের যে নর্মাল হ্যাবিচুয়াল স্ট্যাটাস, সে ডক্টরের পরামর্শ অনুযায়ী সে ওষুধ সেবন করছে কি না, এবং ডক্টর যেভাবে তাকে অ্যাডভাইস করে দিচ্ছে বা ডায়েটিশিয়ানরা যেভাবে বলে দিচ্ছে যে আপনি কী কী খাবার খেতে পারবেন বা কী কী খাবার খেতে পারবেন না, এই জিনিসগুলো যদি সে মেনটেন করে, তাহলে অবশ্যই হইতেছে যে হরমোনাল ইমব্যালেন্সটা হয় সেটা মেনটেন করা পসিবল। হ্যাঁ, সাধারণত আমাদের হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম দুইটা ক্ষেত্রেই আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি কীভাবে পেশেন্টকে একটা হরমোনাল পরীক্ষা দেওয়া হয় হরমোনের স্ট্যাটাস চেক করার জন্য। হ্যাঁ, যে থাইরয়েড প্রোফাইল বলি আমরা, এটা যখন আমরা পরীক্ষা করতে দেই সেখানে আমরা দেখি যে থাইরয়েডের যে লেভেলটা, আমাদের থাইরয়েড হরমোন T3, T4 এবং TSH, এই তিনটা লেভেলটা হচ্ছে যে কী পরিমাণে মাত্রায় আছে। যদি তিনটা থাইরয়েড হরমোনের যে TSH যেটা বলা হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা যদি বেড়ে যায় এবং থাইরয়েডের T3, T4 যদি কমে যায়, সেটাকে আমরা অবহিত করি হাইপোথাইরয়েডিজম নামে। আর ঠিক এর উল্টাটা, যদি TSH কমে যায় এবং T3, T4 বেড়ে যায়, সেটাকে আমরা অবহিত করি হাইপারথাইরয়েডিজম নামে। এই দুইটা কন্ডিশনেরই হলো প্রপার চিকিৎসা আছে, প্রপার মেডিকেশন আছে, এবং পাশাপাশি এটার লাইফস্টাইল মডিফিকেশন আছে, খাবার মডিফিকেশন আছে, ডায়েট মডিফিকেশন আছে। এগুলো যদি রুগীরা ঠিকভাবে সঠিকভাবে পরামর্শ মেনে মেনটেন করে, তাহলে অবশ্যই এই হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে কন্ট্রোল করা সম্ভব, অবশ্যই নিরাময় করা সম্ভব এবং সুন্দরভাবে কন্ট্রোল করা সম্ভব, এবং রুগী অ্যাট দ্য এন্ড খুব ভালো থাকে, একবার নর্মালভাবে খুব ভালো থাকে, কোনো সমস্যাই হয় না। সেটা খুব আশার কথা সবার জন্য। তবে এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে এই ক্ষেত্রে যদি কারো থাইরয়েডের সমস্যা হয় বাট সে যদি ডিলে করে সেটা ট্রিটমেন্ট শুরু করে, সেটা কি কোনো ব্যাপারে এফেক্ট করে নাকি আর্লি ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট? আসলে এখানে ডিলেটা ডিপেন্ড করে সে আসলে কতটুকু ডিলে করেছে বা তার ডিজিজটা কতদিন ধরে আছে, সেটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ধরুন হচ্ছে আপনার একটা পেশেন্টের হরমোনাল ইমব্যালেন্স হোক বা হচ্ছে গলগণ্ড হোক, সেটা যদি আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই ডিজিজটা সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব, এবং পেশেন্টের যে শারীরিক, মানসিক এবং আর্থিক যেই কষ্টটা, এটাও অনেকভাবে লাঘব করা, মানে অনেক সহজভাবে লাঘব করা সম্ভব। কিন্তু আপনি যদি জিনিসটা নেগলেন্সি করে অনেক দিন ধরে হচ্ছে আপনি ধরে রাখেন যে আরেকটু দেখি, এটা হয়তো সেরে যেতে পারে, বা আমি এখন ডক্টরের কাছে যাব না, আরও একটু দেখি যদি কোনো কিছু করা যায় কিনা। অনেকে দেখা যায় যে ডক্টরের কাছে না যে কবিরাজের কাছে যায়
বা হলো হোমিওপ্যাথি চিকিৎসা নেয়, সেগুলোতে আলটিমেটলি যেটা হয় যে পেশেন্টের ডিজিজ কন্ডিশনটা আরও অ্যাডভান্স হয়ে যায়। যখন অ্যাডভান্স স্ট্যাটাসে চলে যায় একটা পেশেন্টের কন্ডিশন, সেক্ষেত্রে আসলে পেশেন্টের যে কিউর রেটটা, মানে আমরা বলি প্রোগনোসিস রেটটা আসলে কমে আসে। হ্যাঁ, কোনো কারণে যদি এইটা পরবর্তীতে ক্যান্সারের দিকে টার্নওভার নেয়, ক্যান্সার দিকে টার্নওভার নিলে সেই ক্ষেত্রে আসলে প্রোগনোসিসটা যে খুব একটা ভালো সেটাও না। হ্যাঁ, কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে হয়, দেখা যায় যে পেশেন্ট টু পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, বাট এটা 100% না। সো আসলে খুব চমৎকার করে আপনি বললেন। আমরা অনেক কিছু আসলে জানলাম থাইরয়েড সম্পর্কে আপনার কাছ থেকে। আরও অনেক কিছু জানবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুস্বাস্থ্য এই অনুষ্ঠানটি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন সুস্বাস্থ্য এই অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সাথেই ছিলেন। তো আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলছিলাম। এখন একটু আপনার কাছে জানতে চাই টনসিলাইটিসের ব্যাপারটা নিয়ে, যেটাতে দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট এই সমস্যাটায় ভুগছে। বিশেষ করে বাচ্চারা আমি দেখি যে টনসিলাইটিসের সমস্যায় বেশি ভুগছে। এটার কারণটা কি এবং এটার আসলে ট্রিটমেন্টটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, আসলে খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমাদের নাক কান গলা সাবজেক্টে মানে যদি একটা টপিক নিয়েও আমাদের ডিল করা লাগে, সেটা হচ্ছে টনসিলের সমস্যা বা টনসিলের প্রদাহ। এটা হলো নাক কান গলা সাবজেক্টের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অর্গান বা টপিক আমরা বলি। তো টনসিলের যে টনসিলের সমস্যাগুলো কিন্তু আসলে আমাদের মতন ট্রপিক্যাল কান্ট্রিতে ওয়েদারের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে হচ্ছে কোল্ড ওয়েদার বা ঠান্ডা ওয়েদার। আমাদের ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে যেহেতু হচ্ছে সিজনাল ভ্যারিয়েশনটা অনেক বেশি, হঠাৎ করে গরম থেকে ঠান্ডা হয়ে যায়, এবং আমরা যেটা করি যে প্রপার যে ওয়েদার টেম্পারেচার ম্যানেজমেন্ট, এটা আমরা ঠিক মতন জানি না বা বুঝে উঠতে পারি না। জানা সত্ত্বেও বুঝে উঠতে না পারার কারণে আমরা ঠিক মতন মেনটেন করতে পারি না, এবং এইটার কারণে যেটা হয় যে আমাদের যে অর্গান, যে টনসিল, এটা খুব সহজে হচ্ছে আক্রান্ত হয়ে যায়। এখন আপনি প্রশ্ন করেছেন যে টনসিলে কি ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, টনসিলের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে টনসিলে ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা টনসিলাইটিস নামে অভিহিত করি। এছাড়াও টনসিলে হচ্ছে টিউমার, ক্যান্সার, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো আমরা প্রথমে যেটা কমন আমাদের সাবজেক্টে, যেটা হলো টনসিলের প্রদাহ বা টনসিলাইটিস, এটা নিয়ে হচ্ছে বলি। এটা হচ্ছে টনসিলাইটিসটা হলো যে আমাদের যেই অর্গানের মাধ্যমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা হচ্ছে মেনটেন করা হয়। এটার মধ্যে টনসিল একটা অন্যতম অর্গান, রোগ প্রতিরোধ ক্ষমতা মেনটেন করার। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা মেনটেন করার যে অর্গানটা টনসিল, এটা যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা জীবাণু দ্বারা যদি আক্রান্ত হয়, সেখানে যদি ইনফেকশন তৈরি হয়, সেটাকেই টনসিলাইটিস বলা হচ্ছে। এই টনসিলাইটিসটা আবার দুইভাবে ভাগ করি আমরা। একটা হচ্ছে অ্যাকিউট স্টেজ, একটা হচ্ছে ক্রনিক স্টেজ। অ্যাকিউট স্টেজটা মানে কি, পেশেন্ট যদি কমপ্লেইন করে যে তার গলা ব্যথা হচ্ছে, যেটাকে আমরা সোর থ্রোট নামে বলি, এবং পাশাপাশি হচ্ছে তার টনসিল ফুলে গেছে, লাল হয়ে গিয়েছে, এবং তার এই সময়টা হচ্ছে 1 থেকে 7 দিন, মানে 1 উইক টু 10 ডেজ বলা হয়। এর মধ্যে যদি থাকে, সেটাকে হচ্ছে অ্যাকিউট কন্ডিশন বলা হয়। আর এই সিমটমগুলা যদি 10 ডেজ প্লাস, মানে 14 ডেজ টু বলা হয় 3 উইকস, এর বেশি যদি সাবসাইড করে যায়, সেটাকে আমরা ক্রনিক স্টেজ বলে থাকি। তাহলে অ্যাকিউট টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস দুই ভাগে আমরা ভাগ করি। হ্যাঁ, এখন পেশেন্ট আমরা যখন রুগী দেখি, রুগী দেখার সময় রুগীরা আমাদের কমপ্লেইন করে যে স্যার আমার গলা ব্যথা হচ্ছে, বা পেশেন্টের অনেক সময় বাচ্চাকেও নিয়ে আসে যে বাচ্চার গলা ব্যথা হচ্ছে, কোনো কিছু খেতে পারতেছে না, কোনো কিছু খেতে বললে হচ্ছে বাচ্চা কান্নাকাটি করতেছে, এবং পাশাপাশি বাচ্চার অনেক জ্বর বা আমার নিজের অনেক জ্বর। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে তার থ্রট এক্সামিনেশন, মানে গলার এক্সামিনেশন করে দেখি যে তার টনসিলে কি ধরনের চেঞ্জ আছে। চেঞ্জের মধ্যে কি, টনসিলটা আক্রান্ত হয়ে ফুলে যায়, লাল হয়ে যায়, অনেক সময় সেখান থেকে হচ্ছে পুজ বের হয়, কারো ক্ষেত্রে ব্লাডও বের হয়, এবং প্রচণ্ড গলা ব্যথা থাকে, পাশাপাশি রুগীর জ্বর থাকে, টেম্পারেচার রেইজ থাকে। তো তখন এটা আমরা
তার ডিউরেশনটা জানি যে কতদিন ধরে আছে। যদি ডিউরেশনটা এরকম শর্ট ডিউরেশন হয়, হ্যাঁ, তাহলে এটা আমরা বলি যে অ্যাকিউট টনসিলাইটিস। এবং অ্যাকিউট টনসিলাইটিসের ক্ষেত্রে আমরা যেটা করি, এটা ইউজুয়ালি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায়। এটার ক্ষেত্রে আসলে খুব বেশি ইনভেস্টিগেশন বা ইনভেস্টিগেশনের প্রয়োজন নাই। আমরা সাধারণত ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে এটার প্রপার ট্রিটমেন্ট দিয়ে দিই। আর যদি পেশেন্টের এই সমস্যাটা দেখি যে না তার দীর্ঘদিন ধরে হচ্ছে এবং বারে বারে হচ্ছে, যে স্যার আমার দেখা যায় যে মাসের মধ্যে 2 বার 3 বার 4 বার এরকম হচ্ছে, বা 6 মাসের মধ্যে 10-12 বার করে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফার্স্টে দেই, মানে মেডিকেল ট্রিটমেন্ট বলা হয়। মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরে তখন আমরা অ্যাডভাইস করি যে এটা অপারেশন করে ফেলেন, যেহেতু আপনার বারে বারে এটা হচ্ছে। সো আপনার বারে বারে হচ্ছে, এটা একটা সমস্যার কারণ হয়ে যাচ্ছে। পরবর্তীতে যেটা হয়, যদি বারে বারে হওয়ার কারণে অনেক সময় টনসিল ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে এখান থেকে ইনফেকশনটা আমাদের থ্রট হয়ে উপরের দিকে হার্ট, লাংস এগুলোতে ছড়িয়ে পড়তে পারে, যেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলি। আর সেপ্টিসেমিয়া যদি একটা পেশেন্টের ডেভেলপ করে যায়, সেই পেশেন্টকে আসলে সেভ করা খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, তো তখন দেখা যায় যে পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। সো আমরা এই জন্য পেশেন্টকে কাউন্সেলিং করে বলে ফেলি যে না, আপনার যেহেতু বারে বারে এটা সমস্যা হচ্ছে, আপনার আসলে ওষুধ নিয়ে খুব একটা আপনার কিউর করা যাবে না। আপনার প্রয়োজন হচ্ছে আপনি এটা অপারেশন করে ফেলেন। অপারেশন করে ফেললে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, এক্ষেত্রে একটু জানতে চাই, অপারেশন করার পরে কি এই জিনিসটার কি আবার রিকারেন্ট হতে পারে কিনা? আসলে অপারেশন করে ফেলা মানেটা কি? টনসিলের অপারেশন করে ফেলা মানে হচ্ছে টনসিলটা আমরা ফেলে দিচ্ছি। তো টনসিল যদি ওখানে না থাকে, সেক্ষেত্রে তো আর হচ্ছে টনসিলাইটিসের প্রবলেম থাকার কোনো কথা না। হ্যাঁ, এখন আমাদের অনেক পেশেন্ট কমপ্লেন করে যে স্যার আপনি তো আমার অপারেশন করে দিলেন, অপারেশন করে দেওয়ার পরেও তো আমার গলা ব্যথা যাচ্ছে না। এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের টনসিলটা, যেটা আমরা গলা বলি, এই টনসিলের আশেপাশে যে জায়গাটা, গলাটা কিন্তু শুধু টনসিলের মধ্যে সীমাবদ্ধ না, গলাটা কিন্তু অনেক বড়। এই গলাটাকে যদি আমরা নর্মালি ভাগ করি, বাংলাতে যদি করি, যে আমাদের যে জিভের যে গোড়া, এই গোড়া থেকে হচ্ছে বুক পর্যন্ত হচ্ছে আমাদের গলাটা হচ্ছে এক্সটেন্ডেড, যেটাকে ইংলিশে আমরা ফ্যারিংস এবং ল্যারিংস নামে হচ্ছে অভিহিত করি। তো এই ফ্যারিংসও আবার 3টা ভাগে ভাগ। হ্যাঁ, নাকের যে পিছনের অংশ সেটা ন্যাজোফ্যারিংস, আমাদের মুখের যে পিছনের অংশ এটাকে বলা হয় ওরোফ্যারিংস, আর আমাদের গলার যে পিছনের অংশ এটাকে বলা হয় ল্যারিঙ্গোফ্যারিংস। তাহলে এই ফ্যারিংসেও কিন্তু হচ্ছে আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিতে ওয়েদার চেঞ্জের কারণে, আমাদের সিজনাল চেঞ্জের কারণে কিন্তু ইনফেকশন হয়, যেটাকে ফ্যারিঞ্জাইটিস নামে আমরা অভিহিত করি। এবং তার ঠিক নিচেই আছে হচ্ছে ল্যারিংসটা আর কিছুই নাই, যেটাকে আমাদের যে আমরা যে কথা উৎপন্ন হয়, ভয়েস বক্স বলা হয়, যে আমাদের স্বর প্রোডাকশন হয়, এটাকে বলা হয় ল্যারিংস। তো এই ল্যারিংসেও কিন্তু হচ্ছে প্রদাহ হতে পারে, ইনফেকশন হতে পারে, তখন সেটা ল্যারিঞ্জাইটিস হয়। তাহলে আপনি টনসিলের অপারেশন করে ফেললেন, টনসিল ফেলে দিলেন, বাট যদি কোনো পেশেন্টের যদি ল্যারিঞ্জাইটিস বা ফ্যারিঞ্জাইটিস হয়ে থাকে পরবর্তীতে, তারও কিন্তু একই কমপ্লেইন থাকে যে গলা ব্যথা, জ্বর, খেতে পারতেছে না। তো পেশেন্ট কিন্তু তখন হচ্ছে এই কমপ্লেইন নিয়ে আসে, স্যার আমার টনসিল অপারেশন করে দিলেন কিন্তু আমার গলা ব্যথা তো গেল না, বা আমার হচ্ছে আগের যে সমস্যা ছিল এগুলো তো গেল না। তো তখন যেটা দেখা যায়, আমরা যখন এক্সামিনেশন করি, আবার গলা এক্সামিনেশন করে দেখতে পাই যে পেশেন্টের হয় ফ্যারিঞ্জাইটিস আছে, নাহলে ল্যারিঞ্জাইটিস আছে। ওকে, তো তখন আমরা বলি যে দেখেন আপনার কিন্তু টনসিল নাই, টনসিলে কোনো সমস্যা নাই, বাট আপনার ল্যারিংস এবং ফ্যারিংসে ইনফেকশন হয়ে আপনার এটা ডেভেলপ করেছে, এটার জন্য আপনার ট্রিটমেন্ট নিতে হবে। আমরা তখন পেশেন্টকে হচ্ছে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, জ্বর থাকলে জ্বরের ওষুধ বা অন্যান্য যেগুলো লাগে প্রয়োজন, সেগুলো ইনভেস্টিগেশন করে আমরা প্রপার ট্রিটমেন্ট দিয়ে দিই এবং আলটিমেটলি পেশেন্ট ভালো হয়ে যায়। বাহ, খুব চমৎকার করে আসলে বললেন। একটু জানতে চাই যে বাচ্চারা সাধারণত টনসিলাইটিসের সমস্যায় কেন বেশি ভুগে থাকে? জি, চমৎকার প্রশ্ন করেছেন। এটা আসলে আমাদের কাছে যত পেশেন্ট আসে, তাদের প্রত্যেকটা গার্ডিয়ানের এটা কমন প্রশ্ন যে স্যার আমাদের পরিবারে তো অনেক সদস্য, কিন্তু শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই কেন হচ্ছে এই জিনিসটা বেশি হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, ছোট বাচ্চারা কিন্তু সারাক্ষণ খেলাধুলার মধ্যে থাকে, সেটা বাসার মধ্যে হোক বা বাসার বাইরে হোক, সারাক্ষণ হচ্ছে খেলাধুলা করার কারণে তাদের হচ্ছে ঘাম হয় শরীরে। তো যেটা হয় যে ঘাম হলো, আমরা বাচ্চাটা দেখা গেল যে আবার একটা রুমে যে সরাসরি ফ্যান বা এসি ছেড়ে দিল, তাহলে আপনি যখন দৌড়াদৌড়ি করতেছেন বা খেলাধুলা করতেছেন, তখন কিন্তু আপনার শরীরে একটা টেম্পারেচার রেইজ করতেছে, বাড়তেছে। যেটা আপনি ফার্স্টেও বলেছিলেন হ্যাঁ, খুব ফার্স্টেই বলেছি। চমৎকারভাবে। তো এখান থেকে আপনি হঠাৎ করে হইতেছে হচ্ছে আবার একটা এসি ছেড়ে দিলেন, ফ্যান ছেড়ে দিলেন, তাহলে কি হচ্ছে, আপনি একটা ঠান্ডা পরিবেশ চলে গেলেন। তাহলে এই যে ঘামটা হলো, এই ঘামটা কিন্তু হচ্ছে ঠান্ডা হয়ে আপনার শরীরে বসে যাচ্ছে।
বসে যাওয়ার কারণে আপনার যে বডির যে ইমিউনিটি সিস্টেমটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, যেহেতু হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে ইমিউনিটি সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে যে ইমিউনিটি প্রোফাইল, এটা কিন্তু একটা অ্যাডাল্ট মানুষের থেকে কিন্তু অনেক কম। একটা বাচ্চার ইমিউনিটি প্রোফাইল আর একটা অ্যাডাল্ট মানুষের ইমিউনিটি প্রোফাইল কিন্তু একরকম না। হ্যাঁ, তাহলে তাদের ইমিউনিটি প্রোফাইল কিন্তু অনেক কম, এবং সেই জন্য যেহেতু ইমিউনিটি প্রোফাইল কম থাকার কারণে তারা এই ওয়েদারের যে মানে টেম্পারেচার যে চেঞ্জটা, এটা তারা সহজে কোপ আপ করতে পারে না, নিতে না পারার কারণে তাদের যে শরীরের যে অর্গানগুলো, ইউজুয়ালি যে আমরা বলি যে টনসিল, ফ্যারিংস, ল্যারিংস, হ্যাঁ, নাকের যে সাইনাস, এগুলা ইজিলি হচ্ছে জীবাণু দ্বারা আক্রান্ত হয়, এবং এই কারণে তারা খুব সহজে হচ্ছে রোগাক্রান্ত হয়, ঝুঁকিতে তারা খুব বেশি থাকে, সহজে তারা রোগাক্রান্ত হয়। এটাই হচ্ছে অন্যতম কারণ, ডিউ টু তাদের ইমিউনি প্রোফাইল, যাদের ইমিউনি প্রোফাইল আমাদের অ্যাডাল্টের মতো না, এই জন্যই তারা খুব বেশি ঝুঁকিতে থাকে। আরেকটি সমস্যা শিশুদের মধ্যেও দেখা যায় যে অ্যাডিনয়েডের যে প্রবলেমটা, এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই যে অ্যাডিনয়েডের সমস্যা এখন কিন্তু আমরা অনেক মানুষ পেশেন্ট পাচ্ছি যে অ্যাডিনয়েডের সমস্যায় ভুগছে, এটা কেন হচ্ছে বা এটার কারণটা আসলে কি? জি, ধন্যবাদ। অ্যাডেনয়েডটাও কিন্তু হচ্ছে আমরা অবহিত করি যে অ্যাডেনয়েডটাও একটা টনসিল। আমাদের যদি আমরা নর্মালি চিন্তা করি, আমাদের শরীরে হলো একটা টনসিলের একটা হচ্ছে সার্কেল আছে, যেটাকে আমরা ওয়েল্ডার্স রিং নামে বলি। তো ওয়েল্ডার্স রিংয়ের মধ্যে কিছু কিছু কম্পোনেন্ট, যেমন আমরা ইউজুয়ালি যেটা জিভের পিছনে, গলার পিছনে যেটা দেখি, এটাকে বলা হয় প্যালাটাইন টনসিল। আমাদের যে ন্যাজোফ্যারিংস, একটু আগে আমি বলেছি যে ফ্যারিংসের যে 3টা পার্টের মধ্যে প্রথম পার্টটা ন্যাজোফ্যারিংস, এই ন্যাজোফ্যারিংসের ঠিক পিছনে, কোয়ানার পিছনে যে একটা টনসিল থাকে, এটাকে বলা হয় হচ্ছে ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল, বা আমরা অ্যাডেনয়েড নামে চিনি। তো এছাড়াও আরও অনেক টনসিল আছে, যেমন আমাদের টাঙের পিছনে আছে, সেটাকে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল বলা হয়, আরও অনেক টনসিল আছে, তো ওদিকে না যাই। তো এই ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল বা অ্যাডেনয়েড, এটা ইউজুয়ালি আমরা বলে থাকি যে জন্মের পর থেকে 12 থেকে 14 বছর এই বয়স পর্যন্ত এই অ্যাডেনয়েডটা থাকে। এরপরে যখন হচ্ছে আমরা অ্যাডাল্ট হতে থাকি, এটা আস্তে আস্তে অবলিটারেটেড হয়ে যায়, মানে এটা শরীরের সাথে মিশে যায়, এটা আর থাকে না। তো এই যে বয়সটা আপনার জন্ম থেকে 12 বছর বয়স পর্যন্ত, মানে টিনেজে পৌঁছানোর আগ পর্যন্ত যে বয়সটা, এই বয়সটা পর্যন্ত যতদিন এটা শরীরে থাকে, এটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাতে আমাদের হেল্প করে। তো আপনি যদি এই বাচ্চাদের যেহেতু ইমিউনো প্রোফাইল তাদের হচ্ছে আমাদের অ্যাডাল্টের মতো না, তো এটার কারণে এই অ্যাডেনয়েডটাও খুব সহজে হচ্ছে জীবাণু দ্বারা আক্রান্ত হয়, এবং আক্রান্ত হলে কি হয়, সেই একই রকম টনসিলে, প্যালাটাইন টনসিলের মতন, যে এটা ফুলে যায়, এখান থেকে হচ্ছে পুজ বেরোয়, বাচ্চা শ্বাস নিতে কষ্ট হয়, ঠিকমতো নাক দিয়ে শ্বাস নিতে পারে না, মুখ হাঁ করে শ্বাস নেয়, ঘুমের মধ্যে তার স্লিপ অ্যাপনিয়া হয়, মুখ হাঁ করে শ্বাস নেওয়ার কারণে ঠিকমতো শ্বাস না নিতে পারার কারণে স্লিপ অ্যাপনিয়া হয়, বারে বারে ঘুম ভেঙে যায়, বাচ্চার স্কুল পারফরমেন্স কমে যায়, সে কোনো কিছু মনে রাখতে পারে না। হ্যাঁ, তো এই সমস্যাগুলো সাধারণত অ্যাডেনয়েডের সংক্রমণের কারণে হয়। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত রোগীদেরকে পরামর্শ দেই যে আপনার বাচ্চাকে হলো ঠান্ডা কোনো কিছু সংস্পর্শে রাখা যাবে না, এবং ফ্রিজের কোনো ঠান্ডা খাবার খেতে দেওয়া যাবে না, এবং বাচ্চা খেলাধুলা করার পরে যখন বাসায় আসবে, তাকে অবশ্যই হচ্ছে প্রথমে ঠান্ডাতে নেওয়ার আগে আপনি অবশ্যই বাচ্চার শরীরের ঘাম, পানি, এগুলো ভালো মতন শুকনা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। মুছে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে বাচ্চাকে ঠান্ডা হওয়ার জন্য আপনি এসির নিচে বা ফ্যানের নিচে নিয়ে যাবেন। এটা আমরা সাধারণত বলে দিই। আর যেগুলো পেশেন্ট হচ্ছে অ্যাডেনয়েডের সংক্রমণে আক্রান্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে পেশেন্টকে হচ্ছে আগে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেয়, মেডিকেল ট্রিটমেন্ট। পেশেন্টকে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন বা জ্বরের ওষুধ, অন্যান্য ওষুধ দিয়ে প্রথমে আগে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টের যে অ্যাকিউট সিমটম, যে তার শ্বাসকষ্ট, গলা ব্যথা, খেতে পারছে না, এই সিমটমগুলো আমরা কমিয়ে নিয়ে আসি। কমিয়ে নিয়ে আসার পরে এরপর আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে আপনি মানে আমাদেরকে দেখাবেন, এটাকে আমরা ফলো আপ বলি, ফলো আপ দেখাবেন। এবং যখন পেশেন্ট ফলো আপে আসে, কিছুদিন পরে যখন অ্যাকিউট সিমটমগুলো সাবসাইড করে যায়, তখন আমরা পেশেন্টকে বলে দিই যে এটা অপারেশন করে ফেলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। অপারেশন করে ফেললে তখন দেখা যায় পরবর্তীতে বাচ্চার যেটা মানে লাইফ সেভিং, যেটা যে পেশেন্টের যে শ্বাসকষ্ট হচ্ছে, স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে, এটা আর থাকে না, এবং সে নর্মালি হচ্ছে শ্বাস নিতে পারে, ঘুমেও কোনো সমস্যা হয় না। এবং মায়ের যেটা কমপ্লেইন থাকে যে আমার বাচ্চা কোনো কিছু মনে রাখতে পারছে না,
পড়া মনে রাখতে পারতেছে না, স্কুল পারফরমেন্স কমে যাচ্ছে। তো এটাও কিন্তু বাচ্চারা আস্তে আস্তে হচ্ছে ডেভেলপ করে যায়। বাচ্চা দেখা যায় তার স্কুল পারফরমেন্স বেড়ে যাচ্ছে, সে পড়াও মনে রাখতে পারতেছে, সব কিছুই তখন সে নর্মাল একটা লাইফস্টাইল মেনটেন করতে পারে, স্বাভাবিক জীবনে ফিরে আসে। আপনি তো অ্যাডিনয়েড নিয়ে খুব সুন্দর করে আসলে বললেন। একটু জানতে চাই যে নাক ডাকার সমস্যায় অনেকে ভুগছে। এটা কি কোনো জাস্ট নরমাল সমস্যা নাকি এটা আসলে কোনো স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। একটু আগে আমি বলেছি যে নাক ডাকার যেই প্রবলেম, যেটাকে আমরা মেডিকেল টার্মে স্নোরিং বলি, এটা হচ্ছে আমাদের এখন যে আমাদের মডার্ন যে লাইফস্টাইল, এটাতে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মানে কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। এটা হলো, অবশ্যই এটা একটা নর্মাল জিনিস না। এটা মনে রাখতে হবে যে এটা কোনো নর্মাল জিনিস না। নাক ডাকা কোনো স্বাভাবিক কোনো ব্যাপার না। নাক ডাকাটা অবশ্যই হচ্ছে একটা একটা প্যাথোলজি। তো প্রথমে আগে বের করতে হবে যে নাক ডাকার কারণটা কী, কী কারণে সে নাক ডাকছে। আমাদের নাকের আশেপাশে যে আমরা যে জিনিসগুলো, যেগুলো আমরা সাইনাস নামে অভিহিত করি, হ্যাঁ, তো এই সাইনাসগুলাতে যদি কোনো কারণে হচ্ছে সংক্রমণ হয়ে থাকে, ইনফেকশন হয়ে থাকে, বা নাকের ভিতরে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে থাকে, অথবা আমাদের ভিতরে যে টনসিল, ফ্যারিংস, ল্যারিংস, এগুলোতেও যদি কোনো সংক্রমণ বা কোনো প্যাথোলজি থেকে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে পেশেন্ট নাক ডাকতে পারে। তো এটা আমরা, এবং নাক ডাকা থেকে যেটা প্রবলেম হয় যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ওএসএ বলে থাকি আমরা, এটা ডেভেলপ করে যায়। তো ওএসএ কিন্তু একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। ওএসএতে যেটা হয় যে পেশেন্ট হচ্ছে ঠিক মতন শ্বাস নিতে না পারার কারণে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো নাক ডাকাটা আসলে প্রথমে আপনার যখন যদি এই কমপ্লেইন থেকে থাকে যে আমার আমার পেশেন্ট নাক ডাকছে বা আমি নাক ডাকছি, অবশ্যই আপনার উচিত যে একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, এবং পরামর্শ নিয়ে এটা কারণ খুঁজে বের করা যে আপনার নাক ডাকার কী কারণ, কেন আপনার নাক ডাকছে। আপনি যখন হচ্ছে এটা এক্সক্লুড করতে পারবেন, তখন হচ্ছে আপনার নাক কান গলা বিশেষজ্ঞ আপনাকে বলেই দিবে যে আপনাকে কি কি করা প্রয়োজন, যে আপনার নাক ডাকার কারণ এটা, এবং এটার জন্য আপনার কি কি করা প্রয়োজন, কি কি চিকিৎসা নেওয়া প্রয়োজন। এটাকে কোনোভাবেই হচ্ছে নেগলেক্ট করা উচিত নয়। খুব চমৎকার করে আসলে বলেন। আরো অনেক কিছুই জানবো আপনার কাছ থেকে, কিন্তু সময় হয়েছে ছোট্ট আরেকটা বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুস্বাস্থ্য, এই অনুষ্ঠানটি নিয়ে নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছে, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন সুস্বাস্থ্য, এই অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সাথেই ছিলেন। তো আসলে আমরা তো অনেকগুলো ব্যাপার নিয়ে আপনার কাছ থেকে জানছিলাম। আমরা নাক নিয়ে কথা বললাম, আমরা গলা নিয়ে কথা বললাম। একটু এবার জানতে চাই যে কানের ইনফেকশন বলতে কী বোঝায়, বা কানের কোন ধরনের সমস্যাগুলো নিয়ে পেশেন্ট সাধারণত আপনাদের কাছে এসে থাকেন? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। হ্যাঁ, কানের বিভিন্ন রকম সমস্যাগুলো নিয়েই পেশেন্ট আমাদের কাছে আসে। তার মধ্যে কমন যে সমস্যাগুলো, সেটা হচ্ছে কানে ব্যথা, কান দিয়ে পুঁজ পানি পড়া, এবং কানের ভিতরে শব্দ হওয়া বা কানে কম শোনা। এই এই কমপ্লেনগুলাই হচ্ছে ইজিলি আমরা পাই কানের সমস্যাগুলো থেকে। তো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদাভাবে মানে ভাগ করা তো আসলে এভাবে করে পসিবল না। তো আমরা প্রথমে যেটা বলি যে হচ্ছে কানের সংক্রমণ, যেটা যে কান দিয়ে পুঁজ পানি পড়তেছে, কানে ব্যথা করতেছে, এটাকে কানের সংক্রমণ বা আমরা কানের অটাইটিস মিডিয়া নামে অভিহিত করি। হ্যাঁ, তো এই অটাইটিস মিডিয়াটা আসলে কিছুই না, যে আমাদের কানটাকে যদি তিনটা ভাগে ভাগ করা হয়, যেটা একবারে বাইরের দিকে যেটা দেখি আমরা, এটাকে বলা হয় বহিকর্ণ বা বাইরের কান। মাঝখানে যে পোর্শনটা, যেখানে হচ্ছে আমাদের কানের পর্দা দেখা যায়, সেটাকে বলা হয় হচ্ছে মধ্যকর্ণ। আর পর্দার ঠিক পিছনে যেটা দেওয়া আছে, সেটাকে বলা হয় হচ্ছে ভিতরের অংশ বা অন্তকর্ণ, ইনার এয়ার। তো এই পর্দা পর্যন্ত আমাদের কানের যেটুকু আমরা ভিতরে দেখতে পাই, মধ্যকর্ণ, এই মধ্যকর্ণের পর্দা পর্যন্ত যে অংশ দেখা যায় মধ্যকর্ণ, এই মধ্যকর্ণের যে ইনফেকশনটা, সেটাকেই বলা হয় অটাইটিস মিডিয়া। তো এই আমাদের দেশে সাধারণত এই মধ্যকর্ণের সংক্রমণ বা ইনফেকশনটাই খুবই কমন। এই অটাইটিস মিডিয়া নিয়ে হচ্ছে মোটামুটি কানের যে সমস্যা, তার অলমোস্ট 85-90% পেশেন্ট হচ্ছে প্রেজেন্ট করে আমাদের কাছে। এখন এই অটাইটিস মিডিয়া কী কী সমস্যা নিয়ে প্রেজেন্ট করে, সেটা হচ্ছে যে প্রথম কমপ্লেইন থাকে যে স্যার কানে প্রচণ্ড ব্যথা, কানে ব্যথা, এবং আমার কানের ভিতরে সারাক্ষণ হচ্ছে পুঁজ পানি পড়তেছে কান দিয়ে, এবং কানের ভিতরে মনে হচ্ছে এক ধরনের শব্দ হচ্ছে, কানটা ভারী হয়ে আছে, এবং আমি কানে কিছুটা কম শুনতেছি।
তো এই কমপ্লেইনগুলো যখন বলে তখন হচ্ছে আমরা কানের এক্সামিনেশন করে দেখি যে আসলে তার যে কমপ্লেইনের সাথে তার সমস্যাগুলো কি কি আমরা এক্সক্লুড করার পরে যখন এটা অটাইটিস মিডিয়া আমরা কনফার্ম হওয়ার পরে হচ্ছে আমরা এটার ট্রিটমেন্টের প্ল্যানের দিকে যাই। তার আগে আমরা কিছু ইনভেস্টিগেশন করি, যেমন হচ্ছে তার যে কমপ্লেইন থাকতেছে যে তার অডিওলজিক্যাল স্ট্যাটাসটা আমরা চেক করি অডিওগ্রাম করে, প্লাস হচ্ছে আমাদের কানের পিছনে যে বোনসগুলো আছে, বিশেষ করে টেম্পোরাল বোন বলি, এই টেম্পোরাল বোনে হচ্ছে আমরা ইমেজিং স্টাডি করে দেখি যে টেম্পোরাল বোনের স্ট্যাটাসটা কেমন, কানের ভিতরের অবস্থাটা কি, এবং পাশাপাশি আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। এগুলো করার পরে তার ডিজিজ কন্ডিশন এবং ডিজিজ স্প্রেডিংটা কত দূর এটা চেক করার পরে দেন আমরা পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যানে যাই যে তার অটাইটিস মিডিয়া ডিজিজটা কত দূর পর্যন্ত আসলে স্প্রেডিং আছে বা কতদিন পর্যন্ত সে ভুগতেছে, সেই অনুযায়ী হচ্ছে পেশেন্টকে ইভ্যালুয়েশন করার পরে আমরা ট্রিটমেন্ট প্ল্যানে আগাই। ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে যদি তার সেই একই টনসিলে যেভাবে বলেছিলাম যে অ্যাকিউট স্টেজ, ক্রনিক স্টেজ, যদি পেশেন্টের অটাইটিস মিডিয়া যদি অ্যাকিউট স্টেজে থাকে তখন আমরা কনজারভেটিভ মেডিকেল ট্রিটমেন্ট দিই। হ্যাঁ, মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, হ্যাঁ, পাশাপাশি জ্বর থাকলে জ্বরের ওষুধ, অ্যান্টিহিস্টামিন এগুলা দেই, কানের অ্যান্টিবায়োটিক ড্রপ আছে এগুলা দেই। হ্যাঁ, পাশাপাশি দেখি যে তার নাকেও, এর পাশাপাশি ইউজুয়ালি যেটা হয় যে কানের ইনফেকশন থাকলে কিন্তু নাকেও ইনফেকশন থাকে, যেটাকে আমরা হচ্ছে সাইনোসাইটিস বলি। যদি এটাও যদি থাকে তাহলে আমাদের কিন্তু পাশাপাশি ওইটারও চিকিৎসা দিতে হয়। সেক্ষেত্রে আমরা নাকেরও মেডিকেশন দিই, নাকের ড্রপ বা নাকের স্প্রেগুলো দেই। মূল কথা হচ্ছে যে নাক এবং কানকে হচ্ছে এরিয়েশন বলা হয়, প্রপার ভেন্টিলেশনটা মেনটেন করার জন্য দিয়ে থাকি। তো এইটা আমরা মোটামুটি 1 উইক টু 2 উইক পর্যন্ত পেশেন্টকে দেওয়ার পরে 2 উইক পরে পেশেন্টকে আবার বলি যে আপনি ফলো আপে আসবেন, আমার কাছে আবার দেখাতে আসবেন। তো আলটিমেটলি দেখা যায় যে 1 উইক বা 2 উইক সে প্রপার যদি সেই ট্রিটমেন্টটা নেয়, পেশেন্টে কিন্তু অটাইটিস মিডিয়া সাবসাইড করে যায়। হ্যাঁ, একটা কমপ্লেন অনেক সময় দেখা যায় পেশেন্টের থেকে যায়, সেটা হলো যে বলে যে আমার কানটা তো ভারী ভারী লাগতেছে, আমি কানে শুনছি না, এটা থেকে যায়। হ্যাঁ, অটাইটিস মিডিয়ার ক্ষেত্রে যেটা হয় যে আমাদের কান এবং নাকের যে সংযোগ স্থল, যেটাকে ইউস্টেশিয়ান টিউব, বডি টু টিউব নামে অভিহিত করা হয়, এই ইউস্টেশিয়ান টিউবের মধ্যে যে পানিটা বা ফ্লুইডটা জমে, ইনফেকশনের কারণে যে ফ্লুইডটা জমে, এটা সাবসাইড হতে আসলে অনেক সময় লাগে। তো এটা মোটামুটি দেখা যায় কারো কারো ক্ষেত্রে 1 মাস বা 1 মাস প্লাস লেগে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে ওই যে পানিটা রয়ে গেল, পানিটার যেহেতু একটা ওয়েট থাকে, পেশেন্ট মনে হয় যে তার কানের ভিতরে মনে হয় কি একটা ভারী ভারী মতন রয়ে গিয়েছে, তো সে তখন এটা কমপ্লেন করে। তো সেই ক্ষেত্রে আমরা তাকে বলি যে আপনি ঠান্ডাটা অ্যাভয়েড করবেন, ঠান্ডা কোনো কিছু সংস্পর্শে যাওয়া যাবে না, প্লাস হচ্ছে আপনি আমরা যে ট্রিটমেন্টগুলো দিয়ে দিই এগুলো ঠিক মতন মেনটেন করবেন, এবং গোসলের সময় যেন কানের ভিতরে পানি না যায়, এটাও আমরা পেশেন্টকে ভালোভাবে কাউন্সেলিং করে বুঝিয়ে দেই। এবং নদী, পুকুর বা সুইমিং পুল, বিশেষ করে পানিতে ডুব দেওয়া যাবে না, যেন কানের ভিতরে কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে। তারপর আমরা পেশেন্টকে সাধারণত এগুলো ট্রিটমেন্ট দেওয়ার পরে 2-3 সপ্তাহ পরপর ফলো আপে রাখি। পেশেন্ট আলটিমেটলি মোটামুটি যদি অ্যাকিউট স্টেজে থাকে আলটিমেটলি সাবসাইড করে যায়। এখন আসি ক্রনিক স্টেজে পেশেন্টের কিন্তু অনেকগুলো কমপ্লেইন থাকে। অ্যাকিউট স্টেজে যে কমপ্লেইনগুলো, এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু একটা কমপ্লেইন থাকে, সেটা হচ্ছে যে সে কানে কম শুনতেছে, কানের পিছনে ব্যথা হচ্ছে বা ব্যথা নাও থাকতে পারে, পাশাপাশি তার কান দিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে পানি অথবা পুজ যাচ্ছে। তো তখন আমরা যেটা করি, ক্রনিক স্টেজে যখন আমরা এয়ারটা এক্সামিনেশন করি, অটোস্কোপি বলা হয়, অটোস্কোপিক এক্সামিনেশন করি, দেখি যে কানের পর্দা ফুটা হয়ে গিয়েছে। এটাই হচ্ছে কমনলি পাওয়া যায় যে কানের পর্দা ছিদ্র হয়ে গিয়েছে। তো যদি কানের পর্দা এরকম আমরা পাই যে ছিদ্র হয়ে গিয়েছে, তখন আমরা দেখি যে ছিদ্রটা আসলে কতটুকু আছে, সেটা ছোট না বড়, যেটাকে আমরা মার্জিনাল পারফোরেশন বলি বা স্মল পারফোরেশন বলি, অথবা বড় যেটা সেন্ট্রাল পারফোরেশন বলি। তো এই পারফোরেশন যেটাই থাকুক না কেন, প্রথমে আগে আমাকে যেটা করতে হবে যে যদি সেখানে পাশাপাশি অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকে, ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে। ইনফেকশন কন্ট্রোলের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল করে তখন আমরা পেশেন্টকে করি যে অ্যাডভাইস করি, যেহেতু আপনার কানের পর্দা ফুটো, সেই জন্য যেটা হয় যে এই ফুটো দিয়ে আমাদের যে নর্মাল ওয়েদারের যে বাতাস, এই বাতাসটা কিন্তু আমাদের কান দিয়ে পাস করে। তো তখন কিন্তু পেশেন্ট কানের মধ্যে একটা শব্দ শুনে, শোঁ শোঁ বা ভৌ ভৌ শব্দ শুনে। আপনি এটা নর্মালি চিন্তা করেন যে একটা পাইপ, আমরা যে বাঁশি বাজাই বা একটা পাইপের ভিতর দিয়ে যে ফুটাটা থাকে, এই ফুটাটাতে কিন্তু ইজিলি যখন বাতাস যায়, এটাকে একটা সাউন্ড কিন্তু শুনতে পাওয়া যায়। আমরা যে বাঁশিতে যখন ফু দেই তখন কিন্তু একটা শব্দ শুনতে পাওয়া যায়। সে কানের ভিতরে যদি পর্দা ছিদ্র হয়ে যায়, সেই সেম ঘটনা, সেই
সেম জিনিসটাই হয় যে বাতাস যেটা আপনার কানের ভিতরে প্রবেশ করতেছে সেটাই হচ্ছে আপনার কানের ভিতরে আমরা শুনতে পাচ্ছি যে কানের মধ্যে মতো ভো ভো শব্দ করতেছে বা শো শো শব্দ করতেছে। তো এটা কিন্তু একটা ইরিটেটিং ব্যাপার যে সারাক্ষণ আমার কানের মধ্যে একটা শব্দ হচ্ছে। তো যখন এটা হয় তখন কিন্তু আমরা পেশেন্টকে বলি যে আপনার এটা বন্ধ করতে হলে আপনাকে কিন্তু অপারেশনে যেতে হবে। অপারেশন মানে কি, আপনার কানের যে পর্দাটা ফুটো হয়ে গিয়েছে এই ফুটোটা বন্ধ করতে হবে। আমরা এটাকে টিম্প্যানোপ্লাস্টি বলি। সো এই শো শো শব্দ দিয়ে অনেকখানি বোঝা যায় যে কানে ফুটো হয়েছে কিনা। হয়েছে কি হয়েছে না, এটা অন্যতম কারণ। ওকে। তো তখন আমরা পেশেন্টকে সাজেস্ট করি যে আপনি অপারেশন করে ফেলেন, পর্দা লাগিয়ে নেন। পর্দা লাগিয়ে নিলে আপনার এই শব্দটা বন্ধ হয়ে যাবে এবং বারে বারে এই পর্দার ছিদ্রের কারণে আপনার কানের ভিতরে যে রোগ জীবাণু ধুলাবালি ঢুকে বারে বারে যে ইনফেকশন হচ্ছে, অটাইটিস মিডিয়া হচ্ছে, এটাও আলটিমেটলি কিওর হয়ে যাবে। তো আলটিমেটলি এই প্রপার কাউন্সেলিং করলে রুগী কিন্তু তার ডিজিজ কন্ডিশনটা বুঝে এবং সে পরবর্তীতে কিন্তু অপারেশন করিয়ে ফেলে। এবং আমরা মোটামুটি দেখি যে কানের পর্দা অপারেশন করে ফেলার পরে মোটামুটি 90% অ্যাবাভ পেশেন্ট হচ্ছে আবার নর্মাল লাইফে ফিরে আসে, সে ভালো হয়ে যায়। ওকে, আমরা অনেক সময় দেখা যায় যে কটন বাড দিয়ে আমরা কান পরিষ্কার করি, এটা আসলে কতটা বা সেফ বা ঝুঁকিকর বলে আপনি মনে করেন? খুবই একটা চমৎকার প্রশ্ন করেছেন। এটা আসলে আপনার না, আমাদের দেশের আমাদের কাছে যেসব রোগীরা আছে ম্যাক্সিমাম রোগীদের একই প্রশ্ন যে স্যার বাসায় তো হচ্ছে আমি বা আমার বাচ্চা বা আমার ফ্যামিলি মেম্বাররা কানে চুলকালে কটন বাড দিই, তো এই কটন বাডকে আসলে দেওয়া উচিত কি উচিত না। একটা কথা মনে রাখবেন, আপনি যে বাজার থেকে যে কটন বাডটা কিনতেছেন বা যেখান থেকে আপনি কটন বাডটা কিনতেছেন এটা আসলে কতটুকু জীবাণুমুক্ত। সেটা তো প্যাকেটের মধ্যেই থাকে। প্যাকেটের মধ্যে থাকে, কিন্তু সেই প্যাকেটটা আসলে কি স্টেরিলাইজ কিনা বা কতটা জীবাণুমুক্তভাবে সেই প্যাকেটটা তৈরি করা হয়েছে কিনা। শুধু এইটুকু মাথায় রাখবেন যে আমাদের দেশে যতটা কটন বাড কিনতে পাওয়া যায় কানে দেওয়ার জন্য, এগুলো একটাও জীবাণুমুক্ত না, স্টেরিলাইজ না। তাহলে আপনি একটা জীবাণুযুক্ত জিনিস সরাসরি হইতেছে আপনি কানের মধ্যে ঢুকাবেন, তাহলে আপনার কান তো যে কোনো সময় যে কোনোভাবেই হইতেছে হচ্ছে ইনফেকশন হয়ে যেতে পারে। প্লাস যেটা হয় যে ছোট বাচ্চারা কান চুলকানোর জন্য বা কানে ময়লা হওয়ার জন্য দেখা যায় যে তারা কটন বাড ঢুকায়। সো সেই কটন বাডটা কতটুকু পরিমাণ ঢুকাতে হবে এটা কিন্তু আইডিয়া তাদের নাই। ইভেন অনেক গার্ডিয়ানেরও সেটা নাই, আমাদেরও অনেকের নাই যে কার কটন বাডটা কতটুকু ঢুকাতে হবে। তো আলটিমেটলি যে দেখা যায় যে এই না জানার কারণে বেশি পরিমাণ ঢুকায় সেই পর্দাটাকে ইনজুরি করে ফেলতেছে, পর্দাটাকে ঢুকায় ছিদ্র করে ফেলতেছে। তো এটাও কিন্তু একটা হচ্ছে মানে খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে, আলটিমেটলি পরবর্তীতে অটাইটিস মিডিয়া ডেভেলপ করে যাচ্ছে। তো আমরা সাজেস্ট করি যে আপনার কানের সমস্যার কারণে, সেটা কান চুলকানো হোক বা অন্য কোনো কারণেই হোক বা কানে ময়লা কারণে হোক, আপনি কোনোভাবে কটন বাড দিবেন না। আপনার এই আচ্ছা। সমস্যার কারণে আপনি অবশ্যই নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। নাক কানের ময়লা হোক বা কানের ইনফেকশন হোক বা যে কোনো কারণেই হোক, চুলকানি যে কোনো কারণেই হোক, প্রত্যেকটার আলাদা ইন্ডিভিজুয়াল প্রপার ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্ট আপনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কন্টিনিউ করলে কিন্তু এটা প্রপারলি কিউর করা সম্ভব। কিন্তু তো আপনি খুবই এটা না সেনসিটিভ একটি জেনে না অর্গান। বুঝে একটা ফার্মেসির দোকান থেকে কটন বাড কিনে কানে দিলেন, সেখান থেকে কিন্তু আপনার ভালো তো হলোই না, আরও বরং হচ্ছে খারাপ হলো। হ্যাঁ, আলটিমেটলি আপনার কিন্তু জিনিসটা কোনোভাবেই হচ্ছে ভালোর দিকে যাচ্ছে না। সো আসলে কটন বাডের উপর ডিপেন্ডেন্ট না হয়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। একজন নাক কান গলার বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই। নেওয়া উচিত। একটু জানতে চাই যে তাহলে ঘরোয়াভাবে আমরা কিভাবে আসলে কানের যত্ন নিতে পারি? ঘরোয়াভাবে কানের যত্নের জন্য আমরা সাধারণত বলে দেই যে আমাদের যে ওয়েদার চেঞ্জ, হ্যাঁ, যে আপনি বাইরে থেকে যদি আসেন হঠাৎ করে এসে কখনোই হইতেছে হচ্ছে শরীরের ঘাম ভালোভাবে না মুছে সরাসরি হচ্ছে ফ্যানের নিচে বা এসির নিচে ঠান্ডা জায়গায় বসবেন না। হ্যাঁ, ভালো করে মাথা, ঘাড় এবং গলা ভালো মতন মুছে কিছুক্ষণ আগে নর্মাল ইয়াতে শুকাতে দিবেন, পরিবেশে শুকাতে দিবেন। শুকানোর পরে তারপর হচ্ছে আপনি এসির মধ্যে বা ঠান্ডার মধ্যে যেখানে ডাইরেক্ট বাতাস আপনার মাথা এবং ঘাড়ে না লাগে সেই জায়গায় বসবেন। প্লাস হচ্ছে আপনার ফ্রিজে যে কোনো ঠান্ডা খাবার এটা অ্যাভয়েড করবেন। কানে অযথা কটন বাড দিবেন না বা কোনো মুরগির পালক বা অন্যান্য ফরেন বডি যেগুলো পাওয়া যায় এগুলো দিয়ে হচ্ছে কান চুলকাবেন না। পাশাপাশি হচ্ছে আপনার যদি অ্যালার্জির প্রবলেম থেকে থাকে তাহলে অ্যালার্জি হয় এমন যে খাবারগুলা, এগুলা সাধারণত আজকাল অ্যালার্জি কী কী খাবারে হয় এটা আমাদের যেহেতু মডার্ন যুগ, হ্যাঁ, অ্যালার্জি টেস্ট করেও জানা যায়। ইউটিউবে সার্চ দিলে বা হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলে কিন্তু পাওয়া যায় যে কী কী খাবারে অ্যালার্জি হয় যেটার কারণে শরীরে চুলকানি হয়। সেই খাবারগুলো কিন্তু ইজিলি জানা যায় এবং সেগুলো দেখে সেই খাবারগুলো অ্যাভয়েড করতে পারলেই কিন্তু মোটামুটি এই সংক্রমণ, কানের সংক্রমণ বা কানের সমস্যাগুলো থেকে রক্ষা পাওয়া সম্ভব। আপনি অ্যালার্জির কথা বলছিলেন, একটু জানতে চাই যে অ্যালার্জির কারণে নাকের কোনো সংক্রমণ হতে পারে কিনা?
হ্যাঁ, অ্যালার্জির কারণে হচ্ছে নাকে অনেক ধরনের সংক্রমণ হতে পারে। এটার মধ্যে আমরা ইউজুয়ালি কমনলি হচ্ছে যেটা পাই এটা হলো নাকে ইনফেকশন বা রাইনাইটিস বলা হয়। তো যদি এটা অ্যালার্জির কারণে হয়ে থাকে, অ্যালার্জেনের কারণে হয়ে থাকে, সেটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস নামে অবহিত করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে আসলে যখন পেশেন্ট আসে সে তার কমপ্লেইন থাকে যে তার নাক চুলকাচ্ছে, নাক দিয়ে পানি পড়তেছে এবং পাশাপাশি তার নাক এবং নাকের আশেপাশে যে অংশগুলো থাকে মানে সাইনাস এবং মাথা চোখ এগুলো ব্যথা করে, অনেক সময় ফুলেও যেতে পারে। তো তখন আমরা যেটা করি পেশেন্টকে হচ্ছে ক্লিনিক্যালি ইভ্যালুয়েশন করি যে তার কোনো খাবারে বা ওয়েদারের কোনো চেঞ্জে, বিশেষ করে হচ্ছে ডাস্ট অ্যালার্জেন বা অনেক সময় সানলাইটের কারণে বা কোল্ড পরিবেশের কারণে, তা কোন কারণে তার হচ্ছে অ্যালার্জিটা হচ্ছে বেড়ে যায়, তাহলে সেইগুলো কারণগুলো আমরা আগে ইভ্যালুয়েট করি। ইভ্যালুয়েট করার পরে দেন হচ্ছে আমরা সেইটা বলি যে আপনার যেই কারণে অ্যালার্জিটা বেড়ে যাচ্ছে সেটা আপনি হচ্ছে আগে অ্যাভয়েড করবেন। দেন হচ্ছে আমরা তার বডির যে অ্যালার্জি প্রোফাইল বলা হয়, অ্যালার্জি প্রোফাইলটা আমরা ইনভেস্টিগেশন করি, দেখি যে তার অ্যালার্জিক লেভেলটা কত আছে। তো লেভেল যদি তার অতিরিক্ত মাত্রায় বেশি থাকে তখন তার ট্রিটমেন্টটা কিছুটা প্রলম্বিত হয়, যদি সেটা কম থাকে তাহলে ট্রিটমেন্টটা কিছুটা ছোট হয়ে নেমে আসে, মানে সংক্ষিপ্ত হয়ে নেমে আসে। তাহলে অ্যালার্জিক রাইনাইটিসের যে আমরা বলে থাকি যে অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে কিন্তু আসলে ট্রিটমেন্টটা হচ্ছে যে যে কারণে তার অ্যালার্জি হয়ে থাকে সেই কারণটাকে হচ্ছে আগে বন্ধ করতে হবে। সেটা ডাস্ট অ্যালার্জি হোক, সিজনাল অ্যালার্জি হোক, ফুড অ্যালার্জি হোক, অথবা হচ্ছে তার কোনো সান এক্সপোজার অ্যালার্জি হোক, যে অ্যালার্জি হোক সেটা থেকে তাকে আগে তাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড হচ্ছে যে তার অ্যালার্জির কারণে কি কি প্রবলেম হচ্ছে, যে সিমটমগুলো সে কমপ্লেন করে সেই সিমটমগুলোকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয়। প্লাস হচ্ছে পরবর্তীতে যেন সে আবার যেন সংক্রমিত না হয় সেই জন্য তাকে কাউন্সিলিং করা হয় যে আপনার এই কারণে সমস্যা হতে পারে, আপনি এই সমস্যাগুলো থেকে আপনাকে সেফ থাকতে হবে, আপনাকে মেনে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। তাহলেই কিন্তু আমরা অ্যালার্জিক রাইনাইটিস থেকে ইজিলি কন্ট্রোল করতে পারি। অ্যালার্জিক রাইনাইটিসে আমরা কিন্তু রোগীকে বলে দিই যে দেখেন আপনার অ্যালার্জিটা কিন্তু এটা কিন্তু সারা জীবন থাকবে, আপনি এটাকে প্রপার কিন্তু কিউর করতে পারবেন না, বাট অ্যালার্জিকে আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন, ডায়াবেটিসের মতো আর কি, যে অ্যালার্জি আপনি সারা জীবন আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন আপনি যদি নিয়মকানুন মেনে চলেন, ডাক্তারের পরামর্শ মেনে চলেন এবং সেই অনুযায়ী যদি লাইফস্টাইল লিড করেন, আপনি অ্যালার্জিকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন, আপনার কোনো সমস্যা করবে না। বাহ, খুব চমৎকারভাবে আপনি আসলে অনেকগুলো দিক উত্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসেছেন এবং আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ গ্রিন টিভিকে তাদের নিয়মিত স্বাস্থ্য প্রোগ্রাম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করছি ভালো লেগেছে। আগামী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং গ্রিন টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।